গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ফ্লুইড মেকানিক্সের কিছু সেগমেন্টের উপর ডিসকাশন করব এবং ফ্লুইড মেকানিক্সের কিছু টার্ম আমরা ডিটেলসে জানব। ফ্লুইড মেকানিক্সের ফ্লুইডের কিছু প্রপার্টি, ফ্লুইড কাকে বলে, এই সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন গ্যাদার করব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি স্লাইডে কিছু টার্মস দেওয়া আছে। ফ্লুইড মেকানিক্স ডিটেলসে ডিসকাশন করার আগে কিছু টার্মস আমাদের জেনে নেওয়া দরকার। এই টার্মসগুলি প্রথমে দেখতে পাচ্ছি আমরা মেকানিক্স, তারপরে আছে স্ট্যাটিক্স। এই মেকানিক্স শব্দটার অর্থ হচ্ছে মেকানিক্স যে পদার্থ মুভ করতে পারে, যখন আমরা সেই মুভমেন্ট, সেই মোশনটাকে আমরা স্টাডি করব, যখন আমরা একটা পদার্থের মোশনটাকে নিয়ে স্টাডি করব, তখন সেটাকে আমরা বলছি মেকানিক্স। যখন কোনো পদার্থের মোশন নিয়ে আমরা স্টাডি করব, তখন সেটাকে বলছি আমরা মেকানিক্স। যখন পদার্থটি স্থির অবস্থায় আছে, যখন পদার্থটির মুভমেন্ট ঘটছে না, সেই স্থির অবস্থায় যখন আমরা পদার্থটাকে নিয়ে স্টাডি করব, তখন সেটা হচ্ছে স্ট্যাটিক্স। এবার ফ্লুইড মেকানিক্স হচ্ছে যখন আমরা ফ্লুইডের মোশন নিয়ে স্টাডি করব, সেটাকে আমরা বলি ফ্লুইড মেকানিক্স। এবার ফ্লুইড মেকানিক্সের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ডাইনামিক্স, একটা হচ্ছে কাইনেমেটিক্স। এই ডাইনামিক্স শব্দের অর্থ হচ্ছে যখন আমরা স্টাডি করব এবং স্টাডির মধ্যে আমরা ভর বা মাসটাকে কনসিডার করব। ভর বা মাস কনসেপ্টটাকে যখন আমরা কনসিডার করছি, প্রেশার ফোর্সটাকে যখন আমরা কনসিডার করছি, তখন সেটা হচ্ছে ডাইনামিক্স। কিন্তু যখন আমরা ভর, মাস, ডেনসিটি বা তার প্রেশার ফোর্সটাকে কনসিডার করছি না, তখন সেটা হচ্ছে কাইনেমেটিক্স। এবার আমি যদি এই দুটো ডাইনামিক্স আর কাইনেমেটিক্সকে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো একটা পাইপ লাইনে ওয়াটার ফ্লো হচ্ছে। এবার ওয়াটার ফ্লোটা যে হচ্ছে সেটা 1 মিটার কিউব ওয়াটার ফ্লো হচ্ছে এবং ভেলোসিটি হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। আমরা তাহলে এখানে কি দেখলাম, যে কতটা পরিমাণ জল ফ্লো হচ্ছে সেইটাও আমরা কনসিডার করেছি এবং কোন ভেলোসিটিতে ওয়াটার ফ্লো করছে সেটাও কিন্তু আমরা কনসিডার করেছি। তো যখন আমরা এই ডেনসিটি বা ভর বা মাসটাকে আমরা কনসিডার করছি, তখন সেটাকে আমরা বলছি কাইনেমেটিক্স। কিন্তু যখন আমরা বলবো যে একটা পাইপলাইনের মধ্যে থেকে ওয়াটার ফ্লো হচ্ছে এবং ওয়াটার ফ্লোটি 25 মিটার পার সেকেন্ডে ফ্লো করছে, অর্থাৎ আমরা এখানে জাস্ট ভেলোসিটিটাকে নিয়ে কনসিডার করছি, তখন আমরা সেটাকে কাইনেমেটিক্স বলবো। অর্থাৎ ডাইনামিক্স আর কাইনেমেটিক্সের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। নেক্সট স্লাইডে হোয়াট ইজ দ্য ফ্লুইড, ফ্লুইড কাকে বলে, কোন পরিস্থিতিতে একটা পদার্থকে তুমি ফ্লুইড বলবে, সেই কনসেপ্টে ডিটেলসে চলে যাচ্ছি। ফ্লুইড মেকানিক্স আমি অলরেডি বললাম, যখন তার মুভমেন্ট নিয়ে আমরা স্টাডি করি, যখন ফ্লুইডের মোশন নিয়ে আমরা স্টাডি করি, তখন সেটাকে বলে ফ্লুইড মেকানিক্স। এবার ফ্লুইড কথার অর্থ হচ্ছে, খুব সাধারণভাবে বলতে গেলে, যা ফ্লো করতে পারে তাই ফ্লুইড। এবার একটা পদার্থের তিনটে অবস্থান থাকে, তিনটে কন্ডিশন, তিনটে স্টেট থাকে। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে সলিড, লিকুইড আর গ্যাস। সলিড, লিকুইড আর গ্যাস, এই তিনটে কন্ডিশন থাকে যে কোনো পদার্থে। তো কোন কন্ডিশনে পদার্থটি ফ্লো করতে পারবে? এই লিকুইড কন্ডিশনে এবং গ্যাস কন্ডিশনে কিন্তু এই পদার্থটি ফ্লো করতে পারবে, যে কোনো বস্তু ফ্লো করতে পারবে। কিন্তু সলিড কন্ডিশনে কিন্তু এই পদার্থটি ফ্লো করতে পারবে না, ফ্লো করতে পারবে না। তো আমরা ফ্লুইড বলতে লিকুইডকেও বোঝাই, গ্যাসকেও কিন্তু বোঝাই। ফ্লুইডের মধ্যে কিন্তু লিকুইডও হয়, আবার গ্যাসও হয়। অর্থাৎ যখন আমরা একটা ফোর্স দিচ্ছি, যদি আমরা ডিটেলসে বুঝতে চাই, আমরা যখন লিকুইডের লেয়ার বা গ্যাসিয়াস লেয়ারের উপরে যখন আমরা একটা ফোর্স দিচ্ছি, তখন কি হচ্ছে, ওই যে মলিকিউলসগুলো রয়েছে, সেই মলিকিউলসগুলোর মধ্যে কিছু ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স আছে, ইন্টারমলিকিউলার ফোর্স আছে, যে কারণে এই ফোর্সটি ধরে রেখেছে, যে কারণে ফোর্স দিয়ে ধরে রেখেছে। এবারে
যখন আমরা ওই মলিকিউলসের উপরে যখন আমরা ফোর্স দিচ্ছি, সেই ফোর্স দিয়ে যখন এই মলিকিউলটিকে ধরে রেখেছে, এই আমি যদি একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি, এখানে মলিকিউলগুলো যদি এঁকে আমি বোঝানোর চেষ্টা করি, এখানে একটু ডিটেলসে বোঝা যাবে। যখন সলিডের উপরে আমরা ফোর্স দিচ্ছি, এই মলিকিউলটার উপরে যখন আমরা ফোর্স দিচ্ছি, তখন কি হচ্ছে, এই মলিকিউলটা কিন্তু সরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই যে আশেপাশের মলিকিউলসগুলো রয়েছে, এই আশেপাশের মলিকিউলসগুলো কিন্তু ওই মলিকিউলটাকে সরে যেতে দেবে না। ওদের মধ্যে একটা ইন্টারমলিকিউলার ফোর্স কাজ করছে, এবং সেই যে ফোর্সটা কাজ করছে, যেটাকে ধরে রেখেছে, তাকে আমরা বলি শিয়ার। কিন্তু যখন আমরা লিকুইডের উপরে যখন অ্যানালিসিসটা করবো, ধরো লিকুইডের মলিকিউলের উপরে আমরা ফোর্স দিচ্ছি, তখন কি হচ্ছে, যেই আমি ফোর্সটা দিচ্ছি, এই লিকুইড মলিকিউলটা কিন্তু সরে যাবে এক জায়গা থেকে অন্য জায়গায়। ধরো এই পজিশনটা 1, 2, 3। এবার আমি যখন এই মলিকিউলটাতে যখন আমি ফোর্স দিচ্ছি, তখন এই মলিকিউলটা সেকেন্ড পজিশনে সরে যাওয়ার চেষ্টা করবে। এবারে এই যে সরে যাচ্ছে, এদের মধ্যে কিছু, এই দুটো যে পাশাপাশি যে মলিকিউলসগুলো আছে, এদের মধ্যে কিছু ফোর্স কাজ করে, যে কারণে এই ফোর্সটা কি হয়, এই ফোর্সটা এদেরকে একসাথে বেঁধে রাখার চেষ্টা করে। আমি অলরেডি আগে বললাম, সলিডের ক্ষেত্রে এই যে ইন্টারমলিকুলার ফোর্সটা, এটা অনেক বেশি হয়, কিন্তু লিকুইডের ক্ষেত্রে এই ফোর্সটা অনেক কম হয়। যেহেতু সলিডের ক্ষেত্রে এই বল যেটা কাজ করে, যে ফোর্সটা কাজ করে, সেটা অনেক বেশি হয়, তাই জন্য কি হয়, সলিড লেয়ারটা কিন্তু মুভ করতে পারে না সামনের দিকে। এবার লিকুইডের ক্ষেত্রে যখন আমরা ফোর্স দিচ্ছি, তখন কিন্তু এই লিকুইড মলিকিউলটা এই ফোর্সটা ওভারকাম করে, এই শিয়ারটা ওভারকাম করেও কিন্তু এগিয়ে যাবে, এবং একটা সময় আসবে যখন এটা একটা কনস্ট্যান্ট রেট অফ স্ট্রেনে পৌঁছে যাবে, কনস্ট্যান্ট রেট অফ স্ট্রেনে পৌঁছে যাবে। এবার যখন এটি কনস্ট্যান্ট রেট অফ স্ট্রেনে পৌঁছে যাবে, তখন কি হচ্ছে, এদের একটা, এই যে যখন মুভ করছে, এরা কিন্তু ডিসপ্লেসমেন্ট করছে। এটা হচ্ছে পজিশন 1, এটা হচ্ছে পজিশন 2, এটা হচ্ছে পজিশন 3। এবার পজিশন 1 দিয়ে যখন আছে, এই সময় যখন ফোর্স দেওয়া হচ্ছে, মলিকিউলটা কি হচ্ছে, সেকেন্ড পজিশনে চলে যাচ্ছে। এই যখন সেকেন্ড পজিশনে চলে যাচ্ছে, কি হচ্ছে, এর একটা ডিসপ্লেসমেন্ট ঘটছে, অর্থাৎ এর একটা বিকৃতি ঘটছে। এটাকে আমরা বলছি ডিফরমেশন। লিকুইডের ক্ষেত্রে কিন্তু মলিকিউলটা মুভ করবে, তার জন্য এটাকে বলে ডিফরমেশন। এই যে এই অ্যাঙ্গেলটাও যে বানাচ্ছে, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা θ1 ধরলাম। সেকেন্ড অ্যাঙ্গেলটা যে হচ্ছে, এটাকে আমরা θ2 ধরলাম। অর্থাৎ এই যে বিকৃতিটা ঘটছে, এটা কিন্তু বলছি আমরা ডিফরমেশন। যখন আমরা ফোর্স দিচ্ছি, মলিকিউলটি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং এই মলিকিউলের মধ্যে একটা, এটা এই লিকুইডের মধ্যে, লিকুইড লেয়ারের মধ্যে বা ফ্লুইড লেয়ারের মধ্যে একটা বিকৃতি ঘটছে, সেটাকেই আমরা বলছি ডিফরমেশন। তো লিকুইডের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই ডিফরমেশনটা ঘটে, অর্থাৎ যখন ফোর্স দিচ্ছে ও কিন্তু ফ্লো করে। কিন্তু যখন সলিডের ক্ষেত্রে আসে, সলিডের ক্ষেত্রে কিন্তু যখন ফোর্স দিচ্ছি, তখন কিন্তু সলিডটা মুভ করে না। আর লিকুইডের ক্ষেত্রে একটা সময় পরে ওটা কনস্ট্যান্ট রেট অফ স্ট্রেনে পৌঁছে যায়, কনস্ট্যান্ট রেট অফ স্ট্রেনে পৌঁছে যায়। এবং এই অ্যাঙ্গেলটা দ্বারা আমরা বোঝাই যে কতটা ডিফরমেশন হলো, রেট অফ স্ট্রেন, যে আমরা কতটা ডিফরমেশন হলো, এই বিকৃতি ঘটলো, সেটা আমরা বুঝতে পারি। এবার ঠিক সিমিলারভাবে আমরা এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লেয়ার দেওয়া হয়েছে, এখানে একটা প্লেনের উপরে একটা স্মল এরিয়া, একটা খুব ছোট্ট একটা এরিয়া নেওয়া হয়েছে, ডিএ এরিয়া, খুব ডিফারেন্সিয়াল এরিয়া। এই এরিয়াটির উপরে কিছু ফোর্স কম্পোনেন্ট কাজ করছে, কিছু ফোর্স কম্পোনেন্ট। একটা ফোর্স কম্পোনেন্ট নর্মাল রয়েছে সারফেসের উপরে, একটা ফোর্স কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি ট্যানজেন্ট রয়েছে সারফেসের সাথে। তো এই যে নর্মাল সারফেসের যে কম্পোনেন্টটা, নর্মাল কম্পোনেন্ট রয়েছে, নর্মাল কম্পোনেন্ট অফ ফোর্স, এটা এখন এফএন দিয়ে ডিনোট করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এফএন। আর যেটা ট্যানজেন্ট হচ্ছে, ট্যানজেন্ট টু দ্য সারফেস, যে ফোর্স কম্পোনেন্টটা ট্যানজেন্সিয়ালি ওই প্লেনের উপরে কাজ করছে, সেইটাকে এফটি দিয়ে ডিনোট করা হয়েছে। তো নর্মাল স্ট্রেস বলতে কি, স্ট্রেস কিছুই নয়, স্ট্রেস জাস্ট কনসেপ্টটাই হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, এফ বাই এ। স্ট্রেসকে আমরা টাও দিয়ে ডিনোট করি, এবং সেটা হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া।
এবার যদি আমি শিয়ার স্ট্রেসের কথা বলি, শিয়ার স্ট্রেস হচ্ছে এই যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা পার ইউনিট এরিয়াতে যে কাজ হচ্ছে, যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা পার ইউনিট এরিয়া, সেটাকে বলা হচ্ছে শিয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেসের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। যে ফোর্স কম্পোনেন্টটা ট্যানজেনশিয়ালি অ্যাক্ট করবে ওই প্লেনটার উপর বা ওই স্পেসিফিক এরিয়াটার উপর, সেটাকেই বলা হচ্ছে কিন্তু শিয়ার স্ট্রেস। এবার ফ্লুইড মেকানিক্সের অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, ইন্ডাস্ট্রিয়ালিও অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, এবং ফ্লুইড মেকানিক্সের একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আর্টিফিশিয়াল হার্ট, তারপরে ন্যাচারাল ফ্লো, ওয়েদার এস্টিমেশন, কি টাইপ অফ ফ্লো, কীরকম ধরনের ফ্লো হচ্ছে সেটা দেখার জন্য ফ্লুইড মেকানিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাওয়ার প্লান্টের অ্যাপ্লিকেশন রয়েছে, এর অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রিতেও রয়েছে, যা বললাম, প্লাম্বিং, পাইপিং সিস্টেমেও রয়েছে। এবারে বলি যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন একটু যদি ডিটেলসে ডিসকাস করতে চাই। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন বলতে যেমন ফ্লো মিটার, পাম্প, ফ্লো মিটার অর্থাৎ অরিফিস মিটার, ভেঞ্চুরি মিটার, পিটটস টিউব, নচ, নচের বিভিন্ন ক্যাটাগরি আছে, ট্রায়াঙ্গুলার নচ, ভি নচ, ট্রাপিজয়েডাল নচ, ওয়্যার, যেমন ধরুন একটা ওপেন চ্যানেল, মানে একটা ওপেন ওয়াটার স্পেস, ধরুন রিভার বা ড্যামের যখন ফ্লো মেজারমেন্ট হবে তখন তার জন্য একটা স্পেসিফিক ফ্লো মিটার আছে। যখন একটা পাইপের মধ্যে আমরা ফ্লো মেজার করি তার একটা স্পেসিফিক ফ্লো মেজারিং ডিভাইস আছে, ম্যানোমিটার, এরকম পাম্প, এরকম বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে ফ্লুইড মেকানিক্সে। এবার ফ্লুইড মেকানিক্সের ডিটেলসে জানতে গেলে প্রথমে আমাদের কিছু টার্মিনোলজিস এর সম্পর্কে ধারণা নিতে হবে। টার্মিনোলজিস যেমন যে টার্মগুলো এখানে আছে দেখুন, ডেনসিটি, ডেনসিটি, স্পেসিফিক ডেনসিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, ভিসকসিটি, এই এক একটা টার্ম ভেরি ইম্পর্টেন্ট ইন ফ্লুইড মেকানিক্স। যেমন ডেনসিটি, অর্থাৎ ডেনসিটিকে আমরা কি বলি, রো দিয়ে ডিনোট করি, রো, ডেনসিটিকে আমরা সবসময় রো দিয়ে ডিনোট করি। এবার ডেনসিটির অর্থ হচ্ছে মাস অফ ফ্লুইড বাই ভলিউম অফ ফ্লুইড, এটা একটা রেশিও, মাস অফ ফ্লুইড বাই ভলিউম অফ ফ্লুইড। এর ইউনিট, এর একক হয় কেজি পার মিটার কিউব, একক হয় কেজি পার মিটার কিউব। এবার আমরা ফ্লুইডের ক্ষেত্রে সবসময় স্ট্যান্ডার্ড একটা ফ্লুইড নিয়ে থাকি, স্ট্যান্ডার্ড একটা লিকুইড নিয়ে থাকি এবং স্ট্যান্ডার্ড একটা গ্যাস নিয়ে থাকি আমাদের সুবিধার জন্য। এবার স্ট্যান্ডার্ড লিকুইড আমরা সবসময় ওয়াটার ধরে থাকি এবং স্ট্যান্ডার্ড যে গ্যাস সেটা আমরা সবসময় এয়ার ধরে থাকি। এবার এই ভ্যালুসগুলো জেনে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। যেমন যদি ডেনসিটি অফ ওয়াটার বলি, ডেনসিটি অফ ওয়াটার সবসময় 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব অর 1000 কেজি পার মিটার কিউব, অর্থাৎ ডেনসিটি আমি আগেই বললাম রো দিয়ে ডিনোট করা হয়, রো এর ভ্যালু দেওয়া আছে, ডেনসিটি অফ ওয়াটার দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব। এবার স্পেসিফিক ডেনসিটি কি, স্পেসিফিক ডেনসিটিও কিন্তু রেশিও, রেশিও হচ্ছে ওয়েট অফ ফ্লুইড বাই ভলিউম অফ ফ্লুইড। এবার ওয়েট অফ ফ্লুইডকে আমরা কিভাবে বের করবো, ওয়েট অফ ফ্লুইড হচ্ছে মাস অফ ফ্লুইড ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বাই ভলিউম অফ ফ্লুইড যেমন ছিল। এবারে আমরা খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবো এই মাস অফ ফ্লুইড বাই ভলিউম অফ ফ্লুইড, এই যে ফ্যাক্টরটা মাস পার ইউনিট ভলিউম, এটা একটু আগেই আমরা পড়লাম ডেনসিটি, এটা হচ্ছে রো। তাহলে রো আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলতে অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা স্মল জি দিয়ে ডিনোট করি, অভিকর্ষজ ত্বরণ। তো এখানে আমরা কি একটা সুন্দর সম্পর্ক স্থাপন করতে পারি স্পেসিফিক ডেনসিটি আর ডেনসিটির মধ্যে। স্পেসিফিক ডেনসিটি হচ্ছে রো ইন্টু জি, রো হচ্ছে ডেনসিটি ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ ডেনসিটি আর স্পেসিফিক ডেনসিটির মধ্যে একটা সম্পর্ক স্থাপন হলো। এবার এই যে ওয়াটারের যা স্ট্যান্ডার্ড ফ্লুইড যে বলছিলাম, এই স্ট্যান্ডার্ড ফ্লুইড এই ওয়াটারের স্পেসিফিক ডেনসিটি হচ্ছে 9.81 ইন্টু 1000 নিউটন পার মিটার কিউব। এই স্পেসিফিক ডেনসিটির একক হচ্ছে নিউটন পার মিটার কিউব, এটা হচ্ছে এসআই সিস্টেমে। নেক্সট আসছে স্পেসিফিক ভলিউম। স্পেসিফিক ভলিউম রেশিও, এটা একটা রেশিও, রেশিও কার যে ভলিউম অফ দ্য ফ্লুইড বাই মাস অফ দ্য ফ্লুইড। এবার এই স্পেসিফিক ভলিউম আর ডেনসিটির মধ্যেও কিন্তু একটা সম্পর্ক রয়েছে, একটা সুন্দর সম্পর্ক 1 বাই রো, যেটা হচ্ছে স্পেসিফিক ভলিউমের সাথে ডেনসিটি। ডেনসিটি আমি অলরেডি বলেছি রো। তাহলে রোটা কিভাবে আসছে, যখন স্পেসিফিক ভলিউম আমি অলরেডি বললাম ভলিউম অফ ফ্লুইড বাই মাস অফ ফ্লুইড, আর এটাকে যদি আমরা উল্টে দিই, রিভার্স করে দিই ফ্র্যাকশনটাকে, যদি আমরা রেসিপ্রোকাল নিই 1 বাই মাস অফ ফ্লুইড বাই ভলিউম অফ ফ্লুইড হবে, সেটাকে আমরা লিখতে পারি 1 বাই রো। তাহলে আমরা বলতে পারি স্পেসিফিক ভলিউম ইকুয়াল টু 1 বাই রো।
আর এর ইউনিট হচ্ছে মিটার কিউব পার কেজি। এবার আসছি নেক্সট স্পেসিফিক গ্র্যাভিটি। এটাও কিন্তু একটা রেশিও। এই স্পেসিফিক গ্র্যাভিটি সাধারণত আমরা একটা স্ট্যান্ডার্ড ফ্লুইডের রেসপেক্টে মেজার করে থাকি। এটা হচ্ছে রেশিও, যাকে আমরা এস দিয়ে ডিনোট করি, এবং এটা হচ্ছে ওয়েট ডেন্সিটি অফ লিকুইড বাই ওয়েট ডেন্সিটি অফ ওয়াটার। এবার গ্যাসের ক্ষেত্রেও ঠিক তাই, ওয়েট ডেন্সিটি অফ গ্যাস বাই ওয়েট ডেন্সিটি অফ এয়ার। এবার ওয়েট ডেন্সিটি অফ লিকুইড আমরা কিভাবে নেব, কিভাবে আমরা মেজার করব, এস মানে স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু ওয়েট ডেন্সিটি অফ ওয়াটার, মানে ওয়েট ডেন্সিটি অফ ওয়াটার বলতে 1000 ইন্টু 9.81 নিউটন পার মিটার কিউব। এবার ডেন্সিটি অফ লিকুইড যদি আমরা যে কোনো ডেন্সিটি যদি বার করতে চাই, তার ধরো স্পেসিফিক গ্র্যাভিটিটা দেওয়া আছে, তাহলে আমরা তার ডেন্সিটি কিভাবে বার করব, ডেন্সিটি মানে রোটা আমরা বার করব স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার। এস স্পেসিফিক গ্র্যাভিটি যে ভ্যালুটা দেওয়া থাকবে তার সাথে 1000 মাল্টিপ্লাই করব, 1000 কেজি পার মিটার কিউব, এস মাল্টিপ্লাই 1000 কেজি পার মিটার কিউব। এইভাবে আমরা লিকুইডের ডেন্সিটি পাবো। তো স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কারি, ভীষণ একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কারি ইজ 13.6 যদি দেওয়া থাকে, তাহলে আমরা এর ডেন্সিটি ইজিলি বার করে নিতে পারবো। এর ডেন্সিটি তাহলে কি হবে, 13.6 ইন্টু 1000, তাহলে 13600 কেজি পার মিটার কিউব। এভাবে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি থেকে ডেন্সিটি বের করতে পারি। এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি ফ্লুইডের, সেটা হচ্ছে ভিসকসিটি। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রপার্টি এই ভিসকসিটি। আমি একটু আগেই বলেছিলাম যে যখন ফোর্স দিয়ে আমরা একটা ফ্লুইড লেয়ারের উপরে, তখন ফ্লুইড লেয়ারটা মুভ করার চেষ্টা করে সামনের দিকে, সেই মলিকিউলটা মুভ করার যখন চেষ্টা করে, তখন যে আশেপাশের মলিকিউলসগুলো আছে কি হয়, বাধাপ্রাপ্ত হয়। যখনই ওটাকে মুভ করার চেষ্টা করবে, একটা আশেপাশের যে অ্যাডজাসেন্ট মলিকিউলগুলো আছে ওকে বাধা দেবে, ও যাতে এগিয়ে না যেতে পারে। এই যে বাধাটা সৃষ্টি হচ্ছে সেটাকেই আমরা বলছি ভিসকসিটি। এই যে বাধা, এই যে রেজিস্ট্যান্স, যখনই ফ্লুইড লেয়ারটা মুভ করার চেষ্টা করছে তখন যে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, তখনই সেটা হচ্ছে ভিসকসিটি। এবার আমরা যদি একটা লেয়ারের মধ্যে বোঝার চেষ্টা করি, এটা একটা সলিড প্লেট দেওয়া আছে, তার উপরে মুভমেন্ট হচ্ছে, লিকুইডের মুভমেন্ট হচ্ছে। এই সলিড লেয়ারের উপর যে লিকুইডের মুভমেন্ট হচ্ছে, এখানে এইভাবে লিকুইডের মুভমেন্টটা হচ্ছে। এই যে লিকুইড লেয়ারগুলো মুভ করছে, আমরা খুব খেয়াল করলেই দেখতে পাবো যে সলিড বাউন্ডারির কাছে যে লিকুইড লেয়ারটা আছে সেটি কিন্তু সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হবে, বেশি রেজিস্ট্যান্স পাবে, তাই তার ভেলোসিটি সবচেয়ে লো হবে। যখন ও মুভ করতে চাইবে ওকে কিন্তু মুভ করতে দেবে না, কারণ রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি। ও যখন মুভ করতে চাইছে ওকে বাধা দিচ্ছে মুভ করার জন্য, তখন এর ভেলোসিটি সবচেয়ে কম হবে। যখন আমরা ওয়ালের থেকে আস্তে আস্তে দূরে সরবো, রেজিস্ট্যান্স কিন্তু কমতে থাকবে। যখন রেজিস্ট্যান্স কমতে থাকবে, ভেলোসিটি বাড়তে থাকবে। এইভাবে আমরা একটা ভেলোসিটি প্রোফাইল পেয়েছি। এটা সলিড লেয়ারের উপর যখন ওয়াটার ফ্লো করছে, এইভাবে আমরা একটা ভেলোসিটি প্রোফাইল পেয়েছি। এবার এই স্ট্রেস স্ট্রেনের মধ্যে এই যে ভেলোসিটি প্রোফাইল, স্ট্রেন, এই দুটোর মধ্যে সায়েন্টিস্ট নিউটন একটি সূত্র বলে দিয়ে গেছিলেন, একটি ল বলে দিয়ে গেছিলেন। উনি বলেছিলেন যে শিয়ার স্ট্রেস হচ্ছে রেট অফ শিয়ার স্ট্রেনের সাথে সমানুপাতিক। শিয়ার স্ট্রেস আমরা অলরেডি পড়লাম, শিয়ার স্ট্রেস অর্থাৎ টাও। টাও হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, তাকেই বলে শিয়ার স্ট্রেস। কার সাথে সমানুপাতিক? রেট অফ শিয়ার স্ট্রেন du by dy. Tau is proportional to du by dy. Shear stress is directly proportional to du by dy. এবার এই যে du by dy ফ্যাক্টরটা রেট অফ শিয়ার স্ট্রেনও বলি, সেটাকে ভেলোসিটি গ্রেডিয়েন্টও বলি। এবার ভেলোসিটি গ্রেডিয়েন্ট কথার অর্থটা কি আমরা এই চিত্রটাতে খুব ভালো করে দেখতে চাইবো। এই যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কথার অর্থ, এই যে লেয়ারটা মুভ করছে, লিকুইড লেয়ারটা যে সলিডের উপর মুভ করছে, আমি অলরেডি আগেই বললাম যে লেয়ারটা এই সলিডের কাছে থাকবে, সেই লেয়ারটার মধ্যে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স হবে, ভেলোসিটি সবচেয়ে হাই হবে। যতই লেয়ারটা সলিডের থেকে দূরে যাবে, এর রেজিস্ট্যান্স কমতে থাকবে, ভেলোসিটি বাড়তে থাকবে। এবার এই যে ভেলোসিটি প্রোফাইলটা আমরা পেয়েছি, এর যদি আমরা একটা স্লোপ বের করতে চাই, স্লোপ যদি আমরা বের করতে চাই, এইদিকে আমরা ধরছি
ডিস্টেন্স ওয়াই, ডিওয়াইটা হচ্ছে ডিস্টেন্স, দুটো লেয়ারের মধ্যে ডিস্টেন্স, আর ইউটা হচ্ছে ভেলোসিটি। এই লেয়ারের ভেলোসিটি ধরছি ইউ, এই লেয়ারের ভেলোসিটি ধরছি ইউ প্লাস ডিইউ। কেন? কারণ এই লেয়ারে যে ভেলোসিটি হচ্ছে সেই লেয়ারের তুলনায় কম, এই লেয়ারটায় ভেলোসিটি হচ্ছে ইউ, আর এই লেয়ারটায় যেহেতু রেজিস্ট্যান্স কম ভেলোসিটি বেশি, তাই জন্য ইউ প্লাস ডিইউ ধরেছি আমরা। আর এই লেয়ারটায় যেহেতু রেজিস্ট্যান্স বেশি তাই ভেলোসিটি এটা থেকে কম হবে, তাই জন্য জাস্ট ইউ ধরেছি। এবার আমরা যদি এটার এই ভেলোসিটি প্রোফাইলের একটা স্লোপ বার করতে চাই, স্লোপ আমরা সাধারণত কিভাবে বের করে থাকি? ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স, টি ওয়াই বাই টি এক্স। তো এর যদি আমি স্লোপ বের করি কি হবে? এখানে লিখছি dy বাই du, dy এই সেকশনটা বাই du, এটা হচ্ছে স্লোপ। তো এই যে নিউটন, সায়েন্টিস্ট নিউটন যে সূত্রটি বলে গেছিলেন, শিয়ার স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ শিয়ার স্ট্রেন, শিয়ার স্ট্রেস হচ্ছে টাও ডিরেক্টলি প্রপোর্শনাল কার সাথে সমানুপাতিক? রেট অফ শিয়ার স্ট্রেন অর ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এই ভেলোসিটি গ্রেডিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে ইট ইজ আ রেসিপ্রোকাল অফ রেট অফ শিয়ার স্ট্রেন, reciprocal of the slope of velocity profile, reciprocal of the slope of velocity profile. Let me correct it. এই যে shear strain আমি যে এক্ষুনি বললাম নিউটনস ল অফ ভিসকসিটি, shear stress is directly proportional to rate of shear strain। এই rate of shear strain কে আমরা, এই যে rate of shear strain কে আমরা velocity gradient হিসেবেও জানি। এই ভেলোসিটি গ্রেডিয়েন্ট আর কিছুই নয়, জাস্ট ইটস আ রেসিপ্রোকাল অফ দ্য স্লোপ অফ ভেলোসিটি প্রোফাইল। রেসিপ্রোকাল মানে ঠিক এটা রিভার্স, এই ফ্র্যাকশনটা জাস্ট রিভার্স হয়ে যাবে, মানে ডিইউ বাই ডিওয়াই। ঠিক এখানেও তাই করা হচ্ছে। শিয়ার স্ট্রেস আমরা বলেছিলাম টাও ইজ প্রপোর্শনাল টু ডিইউ বাই ডিওয়াই, এই জাস্ট রেশিওটা উল্টো হয়ে গেল, রেসিপ্রোকাল অফ দ্য স্লোপ অফ ভেলোসিটি প্রোফাইল। এবার আমরা অলরেডি জানি আমাদের যেহেতু প্রপোর্শনাল আছে, কনস্ট্যান্ট ডিরেক্টলি প্রপোর্শনাল আছে, তো আমাদেরকে এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে। টাউ ইকুয়াল টু মিউ ডিউ বাই ডিওয়াই। এখানে যে টার্মটা এসছে সেটা হচ্ছে মিউ, কনস্ট্যান্ট নিয়ে এসছি এবং এটা ইকুয়াল টু সাইনে নিয়ে এসছি, টাউ ইকুয়াল টু মিউ ডিইউ বাই ডিওয়াই। এবার মিউটা কি? মিউটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ডায়নামিক ভিসকসিটি, এখানে লেখা আছে কোফিশিয়েন্ট অফ ডায়নামিক ভিসকসিটি, এর ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এইটাই হচ্ছে ভিসকসিটি। যখন একটি লেয়ার মুভ করার চেষ্টা করবে এবং সেটি বাধাপ্রাপ্ত হবে, যে রেজিস্ট্যান্সটা পাবে সেটাকেই আমরা ভিসকসিটি হিসেবে চিনি, এবং ভিসকসিটিকে আমরা কী দিয়ে ডিনোট করি? সেটা হচ্ছে মিউ, এর ইউনিট হচ্ছে একক হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এবং সায়েন্টিস্ট নিউটনস ল অফ ভিসকসিটি কি? শিয়ার স্ট্রেস হচ্ছে রেট অফ শিয়ার স্ট্রেনের সাথে সমানুপাতিক, টাও ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিইউ বাই ডিওয়াই। এবং এই ডিরেক্টলি প্রপোর্শনাল থেকে আমরা যদি ইকুয়াল টু সাইনে আনতে চাই তো এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে, সেটা হচ্ছে মিউ, টাও ইকুয়াল টু মিউ ডিইউ বাই ডিওয়াই। ঠিক সেটাই হচ্ছে নিউটনস ল অফ ভিসকসিটি এখানে দেওয়া আছে। এবার আমরা এই যতগুলো প্রপার্টি পড়লাম এর একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে বলেছে ইফ ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ওভার আ প্লেট ইজ গিভেন বাই ইউ ইকুয়াল টু 2/3 y minus y square in which u is the velocity as meter per second at a distance y meter above the plate, determine the shear stress at y equal to 0 or y equal to 0.15. Take dynamic viscosity বলেছে 8.63 points। এখানে বলেছে একটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে, ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের একটা ইকুয়েশন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করেছে, u equal to 2/3 y minus y square, এবং ইউটা হচ্ছে তার ভেলোসিটি মিটার পার সেকেন্ড আর ওয়াইটা হচ্ছে ডিস্টেন্স। এবার শিয়ার স্ট্রেস এট y equal to 0 আর y equal to 1.5 মিটারে বের করতে বলেছে, এবং ভ্যালু যেটা দিয়ে দিয়েছে ডায়নামিক ভিসকসিটি অর্থাৎ মিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 8.63 পয়েন্টস। এবার যে ইকুয়েশনটা, যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের যে ইকুয়েশনটা দেওয়া আছে u equal to 2/3 y minus y square, এই ধরনের ইকুয়েশনগুলো আমরা সলিউশন করার জন্য প্রথমেই আমরা ডেরিভেটিভ করে নেব, সেটা হচ্ছে ডিইউ বাই ডিওয়াই বের করে নেব। ডিইউ বাই ডিওয়াই কি? 2/3 মাইনাস 2y।
এবার দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে, একটা হচ্ছে y ইকুয়াল টু 0, একটা y ইকুয়াল টু 0.15 মিটার। তাহলে du বাই dy আমরা y ইকুয়াল টু 0 পজিশনে বের করে নিতে পারবো, আর du বাই dy এর y ইকুয়াল টু 0.15 পজিশনে বের করে নিতে পারবো। যেহেতু আমরা ডেরিভেটিভ স্টেপটা অলরেডি করে নিয়েছি, du বাই dy 2/3 মাইনাস 2y, এই ডেরিভেটিভ স্টেপে যদি আমরা y ইকুয়াল টু 0 বসাই তাহলে du বাই dy এর একটা ভ্যালু পাবো, এখানে এসছে 0.667। সিমিলারলি যদি du বাই dy এর যে ডেরিভেটিভ স্টেপটা 2/3 মাইনাস 2y, এই y এর পজিশনে যদি 0.15 বসাই তখন du বাই dy এর একটা ভ্যালু পাবো, এই ভ্যালু আসছে 0.367। এই দুটো ভ্যালু আমরা দুটো কন্ডিশনে পেলাম, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 0.15 কন্ডিশন। এবার খুব খেয়াল করলে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এখানে ডায়নামিক ভিসকসিটি বলেছে 8.63 পয়েন্টস, মানে মিউ এর ভ্যালুটা দিয়ে দিয়েছে আমাদের 8.63 পয়েন্টস। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যখন আমরা নিউমেরিক্যাল সলভ করব তখন যেন প্রত্যেকটা ইউনিট একটা সিস্টেমে থাকে, অর্থাৎ সিজিএস, এসআই, যে কোনো একটা সিস্টেমে আমাদেরকে সেই ইউনিট কনভার্সনগুলো করে নিতে হবে। তো আমাদের যেহেতু 8.63 পয়েন্টস দেওয়া আছে, পয়েন্টস কথার অর্থ হচ্ছে টাইম সেকেন্ড পার সেমি স্কোয়ার, অর্থাৎ ওটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে হবে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ারে আমি কনভার্ট করে নিতে পারবো। এবং আমরা একটা সূত্র অলরেডি পড়ে এসেছি, নিউটনস ল অফ ভিসকসিটি, টাউ ইকুয়াল টু মিউ ডিউ বাই ডিওয়াই। এভাবে আমরা কি করব, আমাদের টার্গেট হচ্ছে কি বের করা, আমাদের শিয়ার স্ট্রেস বের করতে হবে ডিউ বাই ডিওয়াই, তার মানে টাউ ইকুয়াল টু মিউ ডিউ বাই ডিওয়াই। মিউ অলরেডি আমরা পয়েন্টস থেকে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ারে কনভার্ট করে নিয়েছি এবং তার ভ্যালু আমরা পেয়ে গেছি, এবং আমরা অলরেডি ডিউ বাই ডিওয়াই কত ভ্যালু দুটো পেয়ে গেছি। তো সেই ভ্যালু দুটো আমরা শিয়ার স্ট্রেস এট y ইকুয়াল টু 0 আমরা বের করব, টাউ ইকুয়াল টু মিউ ইন্টু ডিউ বাই ডিওয়াই। মিউ এর ভ্যালু এখানে পুট করেছি, ডিউ বাই ডিওয়াই এর ভ্যালু পুট করেছি, এখানে আমরা কত শিয়ার স্ট্রেস কত পেয়েছি 0.5756 নিউটন পার মিটার স্কোয়ার। সিমিলারলি সেকেন্ড কেসে যখন আমরা y ইকুয়াল টু 0.15 মিটার, তখন যখন শিয়ার স্ট্রেস বার করতে চাইছি টাউ এর ভ্যালু পুট করে দিয়েছি, এই মিউ এর ভ্যালু পুট করেছি, ডিউ বাই ডিওয়াই এর ভ্যালু পুট করেছি এবং আমরা সেখানে 0.3167 নিউটন পার মিটার স্কোয়ার বের করেছি। এইভাবে আমরা সলিউশন করতে পারবো। এটা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল যেখানে আমরা ভিসকসিটিটা বের করেছি, ক্যালকুলেট করেছি, শিয়ার স্ট্রেসটা ক্যালকুলেট করেছি, ভিসকসিটি ওয়াজ গিভেন। এবার আসছি টাইপ অফ ফ্লুইড। ফ্লুইড আমরা অলরেডি বললাম যে যা মুভ করতে পারে সাধারণভাবে সেটাই ফ্লুইড, সলিড হতে পারে, লিকুইড হতে পারে, নাকি আমরা ফ্লুইড হিসেবে চিনি। যা মুভ করতে পারে তাকেই আমরা ফ্লুইড বলি। এবার এই ফ্লুইডের কিছু বেসিক ক্যাটাগরি আছে, যেমন আইডিয়াল ফ্লুইড, রিয়েল ফ্লুইড, নিউটনিয়ান ফ্লুইড, নন নিউটনিয়ান ফ্লুইড। এবার আইডিয়াল ফ্লুইড আমরা কখন বলবো, যখন ফ্লুইডের ভিসকসিটি থাকবে না, তখন সেটাকে আমরা আইডিয়াল ফ্লুইড বলবো। আর রিয়েল ফ্লুইড কখন বলবো, যখন সেই ফ্লুইডের মধ্যে ভিসকসিটি ফ্যাক্টরটা থাকবে, তখন সেটাকে আমরা রিয়েল ফ্লুইড বলবো। আইডিয়াল ফ্লুইড রিয়েলিটিতে এক্সিস্ট করে না, ইট ইজ নেভার পসিবল, কিন্তু রিয়েল ফ্লুইড এক্সিস্ট করে আমাদের নেচারে। সো এভরি ফ্লুইড হ্যাজ ভিসকসিটি, প্রত্যেক ফ্লুইডের মধ্যে কিন্তু ভিসকসিটি আছে। আর নিউটনিয়ান ফ্লুইড কাকে বলছি, যে ফ্লুইডটা নিউটনস ল অফ ভিসকসিটি মেনে চলবে, অর্থাৎ শিয়ার স্ট্রেনের রেট অফ শিয়ার স্ট্রেনের সমানুপাতিক, তাকে আমরা বলবো নিউটনিয়ান ফ্লুইড। টাউ প্রপোর্শনাল টু ডিইউ বাই ডিওয়াই, অলরেডি আমরা সূত্রটা পড়ে এসেছি। নাও নেক্সট আসছি নন নিউটনিয়ান ফ্লুইড। নন নিউটনিয়ান ফ্লুইড বেসিক্যালি নিউটনস ল অফ ভিসকসিটি মেনে চলে না। আচ্ছা, নন নিউটনিয়ান ফ্লুইড হচ্ছে সেই ধরনের ফ্লুইড যে ফ্লুইড নিউটনস ল অফ ভিসকসিটি মেনে চলে না, অর্থাৎ এইসব ফ্লুইডের ক্ষেত্রে শিয়ার স্ট্রেস কিন্তু রেট অফ শিয়ার স্ট্রেনের সাথে সমানুপাতিক নয়। এই নন নিউটনিয়ান ফ্লুইডগুলি এই সূত্রটি মেনে চলে, টাউ ইকুয়াল টু এ ডিইউ বাই ডিওয়াই হোল টু দি পাওয়ার এন প্লাস বি। এখানে হচ্ছে এ একটা কনস্ট্যান্ট, বি একটা কনস্ট্যান্ট, এনও কিন্তু একটা কনস্ট্যান্ট। এই নন নিউটনিয়ান ফ্লুইডের কিছু ক্যাটাগরি আছে, বিংহ্যাম, সিউডোপ্লাস্টিক, ডাইলেটেন্ট ফ্লুইড। একটু আগে আমি বললাম নিউটনিয়ান, তারপরে এলাম নন নিউটনিয়ান ফ্লুইডে। নিউটনিয়ান ফ্লুইডে আমি বললাম শিয়ার স্ট্রেস ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ শিয়ার স্ট্রেন, অর্থাৎ
এই যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউটনিয়ান ফ্লুইডের কার্ভ, আর এই নন নিউটনিয়ান ফ্লুইডের মধ্যে রয়েছে বিংহ্যাম, সিউডোপ্লাস্টিক, ডিল্যাটেন্ট। আমি একটু ডিটেলস এটা ডিসকাশন করি। a du by dy হোল টু দি পাওয়ার n প্লাস b। আমি যদি প্রথম এই ডিল্যাটেন্ট ফ্লুইডটা দেখি, এর ক্ষেত্রে বলা হয়েছে ভিসকসিটি ইনক্রিজ করবে ভেলোসিটি গ্রেডিয়েন্ট ইনক্রিজ করার সাথে সাথে। ভিসকসিটি কিন্তু এর ক্ষেত্রে ইনক্রিজ করছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট ইনক্রিজ করার সাথে সাথে। অর্থাৎ আমি যদি এটাকে লিখি টাউ ইকুয়াল টু a du by dy whole to the power n minus 1 du by dy plus b। আমি যদি এটাকে একটু সেগ্রিগেট করে লিখি, ডিল্যাটেন্ট ফ্লুইডের ক্ষেত্রে কন্ডিশনটা কি বলেছে, n হবে গ্রেটার দেন 1, b কিন্তু 0। এই যদি a du by dy whole to the power n minus 1 into du by dy, অর্থাৎ du by dy whole to the power n ই থাকছে। তো এখানে আমরা এই যে এই ফ্যাক্টরটা যে ইউজ করছি না, a du by dy whole to the power n minus 1, এই পার্টটাকে আমরা বলছি অ্যাপারেন্ট ভিসকসিটি। a du by dy whole to the power n minus 1, এই পার্টটাকে বলা হচ্ছে অ্যাপারেন্ট ভিসকসিটি। এবং এই ডিল্যাটেন্ট ফ্লুইডের ক্ষেত্রে কি হয়, এই কার্ভটা হয়, এই কার্ভটা শিয়ার থিকেনিং ফ্লুইড। এই ধরনের কার্ভ হচ্ছে ডিল্যাটেন্ট ফ্লুইডের ক্ষেত্রে হয়, এগুলো হচ্ছে শিয়ার থিকেনিং ফ্লুইড। এর এক্সাম্পল হতে পারে সুগার সলিউশন, সল্ট সলিউশন, স্টার সাসপেনশন ইন ওয়াটার, এই ধরনের ফ্লুইড। এবার আসছি সিউডোপ্লাস্টিক। সিউডোপ্লাস্টিক ফ্লুইডের ক্ষেত্রে কি হয়, ভিসকসিটিটা ডিক্রিজ করছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট ইনক্রিজের সাথে সাথে। এই ধরনের ফ্লুইডকে আমরা বলি শিয়ার থিনিং ফ্লুইড। এই ফ্লুইডের ক্ষেত্রে কি হচ্ছে, n, এই যে n কনস্ট্যান্ট, এটা লেস দেন 1 হচ্ছে, b হচ্ছে ভ্যালু ইকুয়াল টু 0। এই সিউডোপ্লাস্টিক ফ্লুইডকে আমরা শিয়ার থিনিং ফ্লুইড হিসেবেও জানি। এক্সাম্পল যেমন ব্লাড, পলিমার সলিউশন। এবার আসছি বিংহ্যাম ফ্লুইডের। বিংহ্যাম ফ্লুইডের সিউডোপ্লাস্টিকের গ্রাফটা বলে দিই। সিউডোপ্লাস্টিক ফ্লুইডের গ্রাফ হচ্ছে এইটা, শিয়ার থিনিং ফ্লুইড। বিংহ্যাম ফ্লুইডের ক্ষেত্রে কি হচ্ছে, n ইকুয়াল টু 1, b কিন্তু ইকুয়াল টু নট ইকুয়াল টু 0। এখানে হবে নট ইকুয়াল টু 0, b will be not equal to 0। তো n ইকুয়াল টু 1, b নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে ফ্যাক্টরটা আমি যদি একটু ডিটেলসে দেখি, টাউ ইকুয়াল টু a du by dy, n ইকুয়াল টু 1, মানে a du by dy প্লাস b এর একটা ভ্যালু থাকবে, কারণ b ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এইটাকে কি দেখতে পাচ্ছি, y ইকুয়াল টু mx প্লাস c। অর্থাৎ যদি একটা স্ট্রেট লাইন ইকুয়েশন আমরা দেখি, এটা তো একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। স্ট্রেট লাইনের এটা হচ্ছে mটা স্লোপ, cটা হচ্ছে ইন্টারসেপ্ট। তো এখানে বলেছে কি a ইকুয়াল টু 1, b হচ্ছে নট ইকুয়াল টু 0, এর একটা ভ্যালু থাকবে। তাহলে আমরা ইন্টারসেপ্ট যদি পাই, তাহলে এটা নিশ্চয়ই অরিজিন থেকে এর গ্রাফটা হবে না, এর গ্রাফটা নিশ্চয়ই একটা ইন্টারসেপ্ট থাকবে, তারপরে তার গ্রাফটা শুরু হবে। ঠিক এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো এই যে বিংহ্যাম ফ্লুইড আছে, বিংহ্যাম প্লাস্টিক ফ্লুইড যেটা আছে, এ কিন্তু একটা ইন্টারসেপ্ট আছে, অর্থাৎ অরিজিনের অনেকটা উপর থেকে গ্রাফটা স্টার্ট হয়েছে, তাই জন্য এটাকে বলছি আমি বিংহ্যাম প্লাস্টিকের গ্রাফ। তো এই তিনটে ক্যাটাগরি আছে নন নিউটনিয়ান ফ্লুইডের ক্ষেত্রে, একটা হচ্ছে বিংহ্যাম, একটা সিউডোপ্লাস্টিক, আর একটা হচ্ছে ডাইলেটেড ফ্লুইড। এই বিংহ্যাম ফ্লুইড যেমন জেলি, টুথপেস্ট, এই ধরনের ফ্লুইডগুলোকে আমরা বিংহ্যাম প্লাস্টিক ফ্লুইড বলি। বাউন্ডারি লেয়ার কথার অর্থই হচ্ছে যখন আমরা একটা সলিডের উপরে যখন একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, যে লেয়ারটা এই সলিডের অ্যাডজাসেন্ট থাকছে, যে লেয়ারটা এই সলিডের কাছাকাছি থাকছে, এই লেয়ারটা সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হয়, সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স পায়। একটু আগে আমরা ডিসকাস করলাম, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা বলি ভিসকসিটি। এবার আমরা যদি প্রত্যেকটা লেয়ারের অ্যানালিসিস করি, যে ফ্লুইড লেয়ারগুলো এর মধ্যে থেকে আমরা যদি প্রত্যেকটার অ্যানালিসিস করি, আমরা দেখতে পাবো এই যে সবচেয়ে কাছের যে লেয়ারটা আছে সলিড বাউন্ডারির কাছে, একদম যে পাইপ ওয়ালের কাছে যে বাউন্ডারিটা আছে,
যে লেয়ারটা আছে সেই লেয়ারটার মধ্যে একটা ভিসকাস এফেক্ট কাজ করবে, এটাকেই আমরা বলছি বাউন্ডারি লেয়ার। এটা একটি এখানে ফিগারের সাহায্যে বোঝানো হয়েছে। এই যে সেপারেশনটা হয়েছে কার্ভ সারফেসে ফ্লোয়ের যে সেপারেশনটা হয়েছে এটা একটি পিকচারের সাহায্যে বোঝানো হয়েছে, এবং এই ডিটেলস ডায়াগ্রাম এখানে কিভাবে ভেলোসিটি প্রোফাইলটা ডেভেলপ করছে সেটাও বোঝানো হয়েছে। এবার এই যে ভেলোসিটি প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্যারাবোলিক আসছে। এই ভেলোসিটি প্রোফাইলটা এই প্যারাবোলিক কেন আসছে সেই কারণটা আমি এখন ডিসকাস করছি। যে লেয়ারটা এই বাউন্ডারি সলিড ওয়ালের সবচেয়ে কাছে আছে সেই লেয়ারটা সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স পাচ্ছে, সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই জন্য রেজিস্ট্যান্স যেহেতু ম্যাক্সিমাম, ভেলোসিটি হবে মিনিমাম। ও যখনই লেয়ারটা মুভ করার চেষ্টা করবে ও একটা রেজিস্ট্যান্স পাবে এবং লেয়ারটা মুভ করতে চাইলেও পারবে না। তো সেই সময় ভেলোসিটি উইল বি জিরো অর মিনিমাম। তো ওই জন্য আমাদের এখানে আমরা যদি ভেলোসিটি প্রোফাইলটা দেখি তো দেখবো এখানে ভেলোসিটি প্রোফাইলটা কিন্তু ইজ দ্য শর্টেস্ট, মানে সবচেয়ে কম। তারপরে যখন আমরা পরের লেয়ারটা যাচ্ছি, পরের লেয়ারটা একটু দূরে এই সলিড ওয়ালের থেকে, তো এই লেয়ারটার মধ্যে রেজিস্ট্যান্স কিন্তু একটু কমছে। যেই রেজিস্ট্যান্স একটু কমছে ভেলোসিটি কিন্তু বাড়ছে। আবার আমরা পরের লেয়ারটায় যাচ্ছি, এখানে রেজিস্ট্যান্স আরও কমছে, ভেলোসিটি আরও বাড়ছে। এইভাবে আমরা আরও যখন এই সলিড ওয়ালের থেকে দূরে যাচ্ছি, যখন আমরা এই সেন্টার লাইনে পৌঁছলাম তখন কিন্তু রেজিস্ট্যান্স হচ্ছে মিনিমাম আর ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম। আবার আমরা যখন এই সলিড ওয়ালের কাছে যাচ্ছি আবার রেজিস্ট্যান্স বাড়ছে, ভেলোসিটি কিন্তু কমছে। এইভাবে যখন আমরা সেই সলিড বাউন্ডারি ওয়ালের কাছে পৌঁছবো তখন কিন্তু এই লেয়ারটা সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হবে, সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স পাবে, তাই জন্য ভেলোসিটিটা হবে মিনিমাম। তাই জন্য আমরা যে ভেলোসিটি প্রোফাইলটা পাচ্ছি এই যখন একটা সার্কুলার পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লুইড ফ্লো করছে, যখন ওয়াটার ফ্লো করছে, তখন এই ভেলোসিটি প্রোফাইলটা হচ্ছে প্যারাবোলিক নেচারের হচ্ছে। কারণ এই সেন্টার লাইনে, মানে যে ফ্লুইড লেয়ারটা এই বাউন্ডারি ওয়ালের থেকে সবচেয়ে দূরে রয়েছে তার রেজিস্ট্যান্স সবচেয়ে কম, ভেলোসিটি সবচেয়ে বেশি। কিন্তু যে লেয়ারটা সলিড ওয়ালের কাছে রয়েছে তার রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি, ভেলোসিটি সবচেয়ে কম, রিভার্স। তাই জন্য এর যে ভেলোসিটি প্রোফাইলটা পাচ্ছি সার্কুলার পাইপে সেটা হচ্ছে প্যারাবোলিক ইন নেচার। এই যে ফ্লুইড ফ্লো আমরা যে ডিসকাস করলাম, যে বাউন্ডারি লেয়ার থিওরি আমরা ডিসকাস করলাম, এই ফ্লুইড ফ্লোয়ের কিছু প্যাটার্ন আছে। 3 ধরনের মেইনলি প্যাটার্ন আছে। একটা হচ্ছে ল্যামিনার ফ্লো, একটা টার্বুলেন্ট, একটা হচ্ছে ট্রানজিশনাল ফ্লো। এই ল্যামিনার ফ্লোটা এতে ডায়াগ্রামে বোঝানো আছে। ল্যামিনার ফ্লো আমরা তখনই বলবো যখন ফ্লুইড লেয়ারগুলো একটা স্ট্রেট লাইনে মুভ করবে, একটা অর্ডার ম্যানারে একটা স্ট্রেট লাইনে যখন মুভ করবে, যার মধ্যে কোনো এডিস থাকবে না, যেখানে কোনো ডিসঅর্ডারনেস থাকবে না, তখনই সেটাকে আমরা বলবো ল্যামিনার ফ্লো। যেমন ফর এক্সাম্পল যদি আমরা অয়েলের ক্ষেত্রে দেখি যেটা হাই ভিসকসিটি হয়, সেই হাই ভিসকসিটি যদি কোনো ফ্লুইড আমরা কনসিডার করি, সেটা যখন ভীষণ লো ভেলোসিটিতে মুভ করবে তখন সেটা ল্যামিনার ফ্লো শো করবে। আর টার্বুলেন্ট ফ্লো হচ্ছে যখন এই লেয়ারগুলোর মধ্যে ওয়েভস দেখতে পাবো, যখন আনইভেননেস দেখতে পাবো, তখন কিন্তু এরকম প্যারালাল স্ট্রেট লাইনে ফ্লোটা হবে না, তখন সেটাকে আমরা বলবো টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট ফ্লোর এক্সাম্পল কি, যদি আমরা এয়ারকে ধরি, এয়ার একটা ইজ ভেরি লো ভিসকসিটি ফ্লুইড, এয়ার হচ্ছে ভেরি লো ভিসকসিটি ফ্লুইড। এটা যখন ফ্লো করছে উইথ হাই ভেলোসিটি তখন এখানে টার্বুলেন্ট ফ্লো জেনারেট হচ্ছে। এবার যে কন্ডিশনে ফ্লোটা ল্যামিনারও নয় আবার টার্বুলেন্টও নয়, অর্থাৎ যে কন্ডিশনে একটা ফ্লো ল্যামিনার থেকে টার্বুলেন্টে চেঞ্জ হচ্ছে, সেই সময় ফেজটাকে আমরা বলছি ট্রানজিশনাল ফ্লো। এবার এই যে 3টে প্যাটার্ন অফ ফ্লো বললাম, এই 3টে প্যাটার্ন অফ ফ্লো আমরা ম্যাথমেটিক্যালিও প্রুভ করতে পারি। সেই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটাকে রেনল্ডস নাম্বার, এই সায়েন্টিস্ট অসবর্ন রেনল্ড এটি দিয়ে গেছিলেন। এই ফর্মুলাটা আমি ডিটেলসে ডিসকাস করছি। এটাকে বলে NRE দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, রো ডি ভি বাই মিউ, রো ডি ভি বাই মিউ। রেনল্ডস নাম্বার বেসিক্যালি একটা ডাইমেনশনলেস নাম্বার, এর কোনো ইউনিট নেই, একক নেই। আমরা এটাকে ক্লিয়ারলি ডেমনস্ট্রেট করে দেখতে পাবো। আর এটার ফর্মুলা হচ্ছে রো ডি ভি। রো অর্থাৎ ডেন্সিটি, একটু আগে আমরা পড়লাম। ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য পাইপ, আর ভি হচ্ছে ভেলোসিটি, যে মুভ করছে ফ্লুইডটা তার ভেলোসিটি, আর মিউ হচ্ছে ভিসকসিটি। এই ভ্যালুটা যখন রেনল্ডস নাম্বারের ভ্যালুটা
যখন লেস দ্যান 2100 আসবে, যখন লেস দ্যান 2100 আসবে তখন আমরা এটাকে বলবো ল্যামিনার ফ্লো। যখন এই রেনল্ডস নাম্বারের ভ্যালুটা গ্রেটার দ্যান 4000 আসবে তখন আমরা এটাকে বলবো টার্বুলেন্ট ফ্লো। এবং যখন এই রেনল্ডস নাম্বারের ভ্যালুটা 2100 থেকে 4000 এর মধ্যে আসবে তখন আমরা এটাকে বলবো ট্রানজিশনাল ফ্লো। এই কনসেপ্টটা সায়েন্টিস্ট অসবর্ন রেনল্ড দিয়ে গেছিলেন। তো এই চিত্রটার সাহায্যে বোঝানো হয়েছে যে এটি একটা অসবর্ন রেনল্ড অ্যাপারেটাস। এই অ্যাপারেটাসটা এখানে যে দেখানো হয়েছে, এখানে একটা সার্কুলার পাইপ আছে যেখানে ওয়াটার ফ্লো করছে এবং এখানে একটা ইঙ্ক চার্জিং পয়েন্ট আছে। বেসিক্যালি ইঙ্ক ডাই বা ইঙ্ক যে কোনো একটা কালার চার্জিং পয়েন্ট আছে এই পাইপের মধ্যে। এখানে যখন ওয়াটারটা ফ্লো হচ্ছে একটা পয়েন্টে ইঙ্ক চার্জ করা হচ্ছে, অর্থাৎ ইঙ্ক এই লাইনটার মধ্যে যখন ইনপুট দেওয়া হচ্ছে তখন ইঙ্কটা যখন ওয়াটারের মধ্যে ফ্লো করছে আমরা বুঝতে পারছি কোন পজিশনে এটা ল্যামিনার ফ্লো করছে, কোন পজিশনে আমরা টার্বুলেন্ট ফ্লো করছে, কোন পজিশনে আমরা ট্রানজিশন ফ্লো করছে। আমরা এই সূত্রটা যখন এটাতে অ্যাপ্লাই করব রো ডিভি বাই মিউ, আমরা এই ভ্যালুর সাহায্যে বুঝতে পারবো যে ফ্লোটা কোন প্যাটার্নের, ল্যামিনার, টার্বুলেন্ট না ট্রানজিশন। এইভাবে আমরা ডিফারেন্ট প্যাটার্ন অফ ফ্লো আমরা বুঝতে পারি। আচ্ছা, এটাই ছিল আজকের ফ্লুইড মেকানিক্সের ডিটেলস কিছু ডিসকাশন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।